আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় প্রস্তাবিত পানি আইন ২০১০। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন, তিনি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বাংলাদেশ সরকার মহাপরিচালক। তার পাশে রয়েছেন জনাব গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী, তিনি নির্বাহী পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস। সবশেষে রয়েছেন ফারহানা ফেরদৌস, তিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ওয়াটার এইড বাংলাদেশ। প্রিয় দর্শক, পানি আইন কথাটা আমাদের অনেকের কাছে একটু নতুন শোনাতে পারে। আমরা নানান রকম আইন এবং নীতির কথা সাম্প্রতিককালে শুনছি। বিশেষ করে নারী নীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল কিছুদিন ধরে, কিন্তু পানি নিয়েও যে একটা আইন বা নীতিমালার প্রয়োজনীয়তা আছে এটা আমাদের মধ্যে অনেকেই হয়তো উপলব্ধি করতে পারি না। কারণ পানি বা গ্যাস এগুলোকে আমরা এতই স্বতঃসিদ্ধ ধরে নিই যে চাইবা মাত্রই পাওয়া যাবে এরকম ধরে নিই, তার আবার নীতিমালা কি এরকম অনেকের মনে থাকতে পারে। কিন্তু সঙ্গত কারণে পানি নিয়ে সরকারের চিন্তাভাবনা আছে এবং তার একটা আইন বা নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার চিন্তা করছে গভীরভাবে, এবং সেই জন্যেই 2010-এ একটা পানি আইন প্রস্তাবিত করা হয়েছে, যেটা এখনও প্রক্রিয়াধীন আছে। আরও অনেক আলাপ আলোচনা এবং ক্যাবিনেটে অনুমোদন ইত্যাদির পরে হয়তো এটা বাস্তবায়িত হবে। এটা এখনই প্রস্তাবিত আকারে আছে। তা আমরা একটু জানার চেষ্টা করি যে পানি আইন 2010 বিষয়টা কি। আমি প্রথমে মকবুল সাহেবের কাছে যাব যে এই পানি আইন, প্রস্তাবিত পানি আইনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন। ধন্যবাদ। তো আমি একটু প্রথমে বলে নিতে চাই যে পানি আইনের যে খসড়া, প্রাথমিক খসড়া, সেটা অনেকের হাতে গেছে। তো এর মধ্যে কিছু কিছু ভাষাগত কিছু দুর্বলতা আছে, যেটা অনেক জিনিস স্পষ্ট হয়নি, সেই জন্য হয়তো কিছু কনফিউশন থাকতে পারে। তো এটা নিয়ে কিন্তু গত মাসের 22 তারিখে জাতীয় পানি পরিষদ নির্বাহী কমিটিতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে এটা আলোচিত হয় এবং এতে সেখানে প্রতিবাদ হয় যে এখানে আরও কিছু জিনিস ঢোকানো দরকার, অ্যাড করা দরকার, এবং কিছু জিনিস হয়তো ডুপ্লিকেশন আছে, সেগুলো বাদ দিতে হবে। সেই জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি কাজ করছে আর কি, এবং এইটার যে ড্রাফটটা আরও ইমপ্রুভ হবে আর কি, এবং আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে এটা আবার তবু এখন যে অবস্থায় আছে তার ভিত্তিতে আমরা সেটা আলোচনা করি। এখন যেটা যে মূল নীতি আর কি, সেটা গভর্নমেন্ট জানেন যে পানি আমাদের একটা সম্পদ, যেটা আমাদের কৃষির জন্য দরকার, আমাদের স্বাস্থ্যের জন্য দরকার। অর্থাৎ পানির একটা মৌলিক ব্যবহার আছে আর কি। সে ব্যবহারটা ছাড়াও বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ডে পানি ব্যবহৃত হয়, মৎস্য চাষ, নৌ চলাচল। তারপরে সবচেয়ে বড় যেটা কথা হলো সেটা হলো যে এনভায়রনমেন্টটাকে রক্ষা করার জন্য পানির প্রয়োজন আর কি। কাজেই পানির অনেকগুলি ব্যবহার আছে। আর আমাদের দেশে পানি কিন্তু বার্ষিক যদি আমরা চিন্তা করি, তাহলে পানির যেটা আসে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ, কিন্তু সেই পানিটা যেখানে দরকার, যখন দরকার, সেভাবে আসে না। কিন্তু আমাদের এখানে আমরা পানি পাই বৃষ্টি থেকে, আর পানি পাই আমরা যেটা অভিন্ন নদী আছে সেখান থেকে, সীমান্তের পর থেকে পানি একটা প্রবাহ চলে আসে। কিন্তু জলবায়ুর যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমাদের দেশের পানি যেটা, সেটা ম্যাক্সিমাম জুলাই থেকে অক্টোবরের মধ্যে, এই 4 মাসের মধ্যে বেশি সীমাবদ্ধ থাকে। একটা বৃষ্টিও হয় এইখানে এই সময় বেশি, এবং যেটা বাইরে থেকে পানি আসে সেটাও কিন্তু পরিমাণ এখানে বেশি আর কি। সেই জন্যে এই পানিটা কিন্তু এই সময় কিন্তু আমাদের জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যারও সৃষ্টি করে আর কি। বন্যা একটা ব্যাপার আছে, বন্যা হয়, তারপরে এতে অনেক ক্ষতি টতি হয়। আর কিন্তু যখন শুকনো মৌসুম আসে তখন কিন্তু বৃষ্টি কমে যায় এবং বাড়িতে পানির প্রবাহ আস্তে আস্তে কমে যায়। সেই সময় কিন্তু পানির যে চাহিদা থাকে আর কি, সেই চাহিদার কিছু অংশ পূরণ করা যায় না, প্রায় 40% চাহিদা পূরণ করা যায় না। আর আরেকটা জিনিস হলো যে আমাদের দেখেন যে কালচারাল প্র্যাকটিস আর কি, প্র্যাকটিস, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা ছিল আমনটা প্রধান শস্য ছিল, এখন কিন্তু এইটা নানান কারণে এর মধ্যে কিছু ঝুঁকি থাকে, বন্যার ঝুঁকি, সেই জন্যে এখন বোরোটা প্রধান শস্য হয়ে গেছে আর কি। এবং বোরোটা কিন্তু পুরোপুরি
সেচের উপর নির্ভরশীল। সেই জন্য সেখানে পানির চাহিদা বেড়ে যায়। এছাড়াও ওই সময় আর কি অন্যান্য চাহিদা যেগুলি সেটাও কিন্তু সংকট দেখা দেয়। এবং আমাদের দেশে আপনি জানেন যে আস্তে আস্তে শিল্পায়ন হচ্ছে আর কি, শিল্পের জন্য পানি দরকার। আবার শিল্পের অনেকগুলি যে বেনিফিশিয়াল, যেটা আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করছে, আমাদের 16 কোটি লোক তাদের যে কর্মসংস্থান সেটা কিন্তু শিল্প করছে, কিন্তু তার সঙ্গে আমাদের পলিউশন আসছে আর কি, যে দূষণ আর কি। কাজেই সেটার জন্য কিন্তু পানি কিছুটা অ্যাফেক্টেড হয়, এবং পানির যে কোয়ালিটি যদি আপনার নষ্ট হয়ে যায় বা দূষিত হয়, সেটা কিন্তু পানি ব্যবহার করা যায় না। কাজেই পানি থাকলে হবে না, পানি কিন্তু সেটা মানে যথেষ্ট মানসম্পন্ন হতে হবে। আর যেহেতু আমাদের অনেকগুলি সেক্টরে পানি ব্যবহার হয়, সেইখানে কিন্তু একটা ব্যবহারের সঙ্গে আরেকটা ব্যবহারের মানে কনফ্লিক্ট আছে, কিছুটা কম্পিটিটিভ। অর্থাৎ এক জায়গায় পানি দিলে এক জায়গায় পানি অবভিয়াসলি কম পড়বে। আর কাজেই আর এখানে কিন্তু আমাদের দেশে যেটা বিভিন্ন সংস্থা, অনেকগুলি মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলি সংস্থা কাজ করে, এবং এক একটা সেক্টরে পানির অনেকগুলি ব্যবহার যেহেতু আছে, অনেক সেক্টরে পানি ব্যবহৃত হয়। কাজেই অনেকগুলি সংস্থা এ পানির উন্নয়নের জন্যে তার ম্যানেজমেন্টের সঙ্গে ব্যবহারের সঙ্গে জড়িত। কাজেই এখন এইখানে কিন্তু সবার চাহিদা, আমরা যে পানি বিশেষ করে শীতের সময় যে পানিটা পাই সেটা কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সেখানে কিন্তু তার ম্যানেজমেন্টের দরকার এবং একটা পলিসির দরকার। এবং সে পলিসি কিন্তু গভর্নমেন্ট পলিসি তৈরি করেছে 1999 সালে, জাতীয় পানি নীতি। এবং সেই পানিতে অনেকগুলি ডিরেকশন দেওয়া হচ্ছে, কে কী করবে, কীভাবে পানিটা ব্যবহৃত হবে। সেই পানি নীতিটাকে কার্যকর করার জন্য এই পানি আইনের প্রস্তাবনা করা জি হয়েছে। জি, ধন্যবাদ জনাব মকবুল সাহেব। আমি গেস সাহেবের কাছে যাই। এই পানি আইনটা কি করা হচ্ছে মেইনলি ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে, ব্যবহারকারী কিভাবে পানি প্রপারলি ব্যবহার করবে বা করতে পারবে না, সেজন্যই কি আইনের বাধ্যবাধকতা? হ্যাঁ, পানি সুষম বন্টন এবং নিয়মতান্ত্রিক করার জন্য ব্যবহার, যেবার মুঘল সাহেব বলছেন যে পানি ব্যবহার অনেকভাবে বেড়ে গেছে এবং কনফ্লিক্টিং ইন্টারেস্ট হচ্ছে, সমস্ত ইন্টারেস্টটাকে যাতে সমন্বয় করা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়, ব্যবস্থাপনার জন্য এই পানি আইনটা দরকার। কাজে ব্যবহারকারীর মেইনলি মেইনলি ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি। জি, আমি ফারহানা ফেরদৌসের কাছে যাই। এই যে সরকার একটা পানি আইন তৈরি করতে যাচ্ছে, আপনারা তো ওয়াটার এইড অর্গানাইজেশন আছেন, পানি নিয়ে অনেক কাজ করছেন, এই আইন তৈরি করার উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আমি এটাকে আমি প্রথমে স্বাগত জানাবো, কারণ আমাদের যেটি পানি নীতি ছিল সেটাকে আইনে রূপান্তর করা আমাদের সব দিক থেকে একটা প্রয়োজনকে অ্যাড্রেস করছে। তবে আমাদের দিক থেকে যখন আমরা পানি আইনটা যখন প্রস্তাবিত আকারে এসছে, আমরা কয়েকটা জায়গাকে এখানে দেখার চেষ্টা করেছি। আমি অনেকগুলো জায়গায় যাচ্ছি না, আমি একটু মানুষের অধিকারের দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু জায়গাটা তুলে ধরি। আমরা হয়তো সবাই অবগত আছি যে জাতিসংঘে পানি এবং স্যানিটেশনকে মানবাধিকার হিসেবে গত বছর ঘোষণা দেওয়া হয়েছে, এবং এখানে 5টি প্রধান বৈশিষ্ট্য আছে, যেমন যে কারা পাবে, কতটুকু পাবে, গুণগত মান কি হবে, সেটার মূল্য কি ধরনের হবে, এরকম কয়েকটা বিষয়ে দিক নির্দেশনা আছে। এবং বাংলাদেশ সরকার সেখানে কিন্তু একজন স্বাক্ষর প্রদানকারী দেশ বাংলাদেশ। সেটার প্রতিফলন আমরা আসলে পানি আইনে ঠিক সেভাবে দেখছি না, এটা একটা দিক। আর একটা হলো যে আইনে পানিকে একটু ইকোনমিক গুড হিসেবে দেখানো হয়েছে, এবং যেটা হয়েছে যে জনগণের কাছে যে সুপেয় যে পানিটা সেটা পৌঁছে দেওয়াটাকে রাষ্ট্রের কাছে বাধ্যতামূলক করা হয়নি, এরকম একটা অবজারভেশন আমাদের আছে। এবং যেটা হচ্ছে যে লাইসেন্সের একটা প্রথা এখানে আছে, লাইসেন্স প্রদানের ব্যাপারে। এবং আমাদের দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে যে লাইসেন্স যখনই এটা বিধানটা থাকবে, তখন এখানে কিছু সুবিধাবাদী শ্রেণী তৈরি হবে যারা, এবং প্রকৃতপক্ষে যাদের পানি যতটুকু পাওয়ার কথা, এক্সেস যতটুকু থাকার কথা, তারা সেটা পাবে না। এবং এরকম ধরনের লাইসেন্স প্রথা আমরা অন্য আইনের ক্ষেত্রেও দেখেছি যে কিভাবে জনগণ এখানে অধিকারহীনতায় ভোগেন। এরপরে আসছে যে পানির স্বাভাবিক প্রবাহ, যেটা পানির বন্টন ব্যবহার স্বাভাবিক প্রবাহের উপরে সাধারণ জনগণের অধিকারটাকে মনে হয়েছে যে সঠিকভাবে প্রতিফলিত হয়নি, যার ফলে দেখা যাচ্ছে যে স্যার যেভাবে বললেন যে মৎস্যজীবী সম্প্রদায়, যদি নদীর কূলের লাইসেন্স যদি অন্য কেউ পেয়ে যায়, সেক্ষেত্রে আমার মৎস্যজীবী সম্প্রদায় কি হবে, ঠিকমতো পানি ব্যবহার করতে পারবে, পানি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তো এ ধরনের কিছু অবজারভেশন আমাদের দিক থেকে আছে। ধন্যবাদ ফারহানা। আমি যেটা বলি সেটা হলো যে আপনি যেটা বললেন জাতিসংঘের যে কথাটা আর কি, কিন্তু আসলে কিন্তু আমরা জাতীয় পানি নীতি কিন্তু
প্রথমেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে মানসম্পন্ন পানি পাওয়া এবং পরিমাণ মতো পানি পাওয়া। এটাই কিন্তু মানে গভর্নমেন্ট এনশিওর করতে চাচ্ছে এই আইনের মাধ্যমে। কিন্তু আবার আপনারা লাইসেন্স দেওয়ার কথা বলেছেন। লাইসেন্স করছি সেটা হলো যে লাইসেন্স কথাটা শুনতে একটু অন্যরকম শোনা যায়, অনুমতিপত্র আর কি, যাতে পানি ইচ্ছা মতো কেউ ব্যবহার না করতে পারে। কাজে লাইসেন্সিং কথাটা ঠিক ওইভাবে মানে অন্যভাবে আসতেছে। লাইসেন্সিং কথাটা মনে হয় যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, বাণিজ্যিকের ব্যাপার আছে, কিন্তু লাইসেন্সিংয়ের যে মূল উদ্দেশ্য আমাদের আইনে আমরা যেটা সেটা হলো যে একটা অনুমতিপত্র এবং কন্ট্রোল থাকতে হবে, যে ব্যবহারটা যাতে করা যায়, সীমিত রাখা যায়। এবং এই আইনের প্রধান উদ্দেশ্য এবং জাতীয় পানির প্রধান উদ্দেশ্য, যেটা হয়তো ফারহানা আগে একবার আসা বললেন আর কি, যে এখানে কিন্তু মানে পানিটা যাতে সমাজের দরিদ্র শ্রেণী, গরিব জনসাধারণ যাতে পায় আর কি, সেই ব্যাপারটা কিন্তু এই আইনের মাধ্যমে, নীতির মাধ্যমে সেটা কিন্তু বলা হয়েছে আর কি, এবং সেটা এনশিওর করার চেষ্টা করা হবে। কিন্তু আপনি যখন লাইসেন্সের কথা বলেন, তখন গরিব মানুষ সত্যি সত্যি সেই লাইসেন্স সংগ্রহ করতে পারবে পানি ব্যবহার করার জন্য? আচ্ছা, এখানে বলি, পানির কিন্তু সাধারণ যে ব্যবহার, গৃহস্থলীর ব্যবহার, যে খাবার পানি ব্যবহার, এই যে সাধারণ ব্যবহার, যে কাস্টমারের যে ইউজটা, তার জন্য কিন্তু লাইসেন্স লাগবে না কি, এটা অটোমেটিক হবে, অটোমেটিক এটা পেয়ে যাবে। তাহলে লাইসেন্স কথাটা আসছে কোন ব্যবহার? লাইসেন্স আছে যদি এটা শুধু ব্যবহারকারী বলতে এখানে কিন্তু শুধু মানে ইন্ডিভিজুয়াল না, এখানে কিন্তু সরকারি সংস্থা একটা ব্যবহারকারী কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, তারা ব্যবহারকারী। মানে আপনি কমার্শিয়াল ইউজের কথা বলছেন। কমার্শিয়াল ইউজ যখন হবে, অন্য ধরনের ইউজ, বড় ধরনের ইউজ হবে, যেটা অনেক লোককে এফেক্ট করতে পারে, সেইখানে অনুমতির ব্যাপার। এসব আমরা একটা ফোন নিয়ে একজন দর্শক ফোন করেছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলুন। পানি নীতি নিয়ে যে আলোচনা হচ্ছে, এতে আমার মধ্যে একটি প্রশ্নের উঠে উঠেছে, সেটি হচ্ছে যে আমরা যে বোতলজাত পানি পাচ্ছি, সেগুলোতে দেখা যায় যে বিএসটিআই অনুমোদন রয়েছে, তারপরও কি করে সেখানে জীবাণু বা শ্যাওলা পাওয়া যায়, এ ব্যাপারে যদি বলতেন খুশি হব। জি ধন্যবাদ। এটা কোনো কেউ রেসপন্ড করবেন প্লিজ? আপনি ব্যাপারটা হলো এই যে আগে মকুশা যেটা বললেন, ফারহানার সাথে আমি একটা বলতে চাই, লাইসেন্সটা কেন প্রয়োজন। লাইসেন্সটা প্রয়োজন হলো, এখন আমরা দেখা যাচ্ছে ভূগর্ভস্থ পানি ব্যবহার করতেছি কৃষিকাজের জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য এবং ডোমেস্টিক ইউজের জন্য। ফলে এই যেখানে সেখানে যার যে খুশি সে টিউবওয়েল সিঙ্ক করতেছে। এখন এইটা নিয়ন্ত্রিত যদি না হয় তাহলে কি সমস্যাটা হবে, আমি একটা উদাহরণ দিতে চাই। যেমন ফুলবাড়ি কোল মাইন ইন্ডাস্ট্রিতে তারা 15টা ডিপ টিউবওয়েল সিঙ্ক করছেন পানি উত্তোলন করার জন্য। এটা আমাদের জন্য প্রয়োজনীয় প্রজেক্ট, কিন্তু এর ফলে ওই এলাকার যত পুকুর আছে, শ্যালো টিউবওয়েল আছে, সব জায়গায় পানি কিন্তু অনেক ভূগর্ভস্থ, তারা কিছুই পানি পাচ্ছেন না। সুতরাং লাইসেন্স এই জন্যই দরকার, যাতে ভূগর্ভস্থ পানি একটা মানে সুসংগত ব্যবহার করা যায়, সবার অধিকার যেরকম আছে, জনগণের যে অধিকার আছে সেটা নিশ্চিত করা যায়, এগ্রিকালচারের জন্য পানি নিশ্চিত করা যায়, সেই জন্য এই লাইসেন্স প্রথা প্রয়োজন। আর এখানে যেটা প্রশ্নকারী যেটা বলছেন যে বোতলজাত, তো আমার মনে হয় এই যে আইনটা, এই আইনটাতে ঠিক ড্রিঙ্কিং ওয়াটারের যেটা আরেকটা একটা আছে লোকাল গভর্নমেন্টের আইন, সেই আইনে ওইটা এইখানে কিন্তু এই আইনটা এটা কভার করার কথা। জি, আরেকটা ফোন আসছে, আমরা নিই। হ্যালো, এটা কেটে গেছে। আমি ফারহানার কাছে যাই একটু। এই যে লাইসেন্সের কথা ওনারা দুজন যেভাবে বললেন, এতে একটা আশঙ্কা আমার হয় যে বাংলাদেশের যা প্র্যাকটিস আর কি, তাতে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি, এই দুটো জিনিস ঢুকে যেতে পারে এই লাইসেন্সিংয়ের ব্যাপারে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? জি, আমি আপনার সাথে পুরোপুরি একমত, এবং আসলে আশঙ্কাটা তৈরি হয় ওখান থেকেই। কারণ আমাদের অন্যান্য যে সমস্ত আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেভাবে দেখি, যদি আমি জলমহাল ইজারার কথা বলি, জলমহাল ইজারা কারা পায়? অবশ্যই আমাদের গরিব জেলেরা পায় না। সেখানে একটা সুবিধাভোগী শ্রেণী, মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী থাকে, এবং এটার কোনো সুবিধা আমাদের দরিদ্র জনগণ পায় না। একইভাবে যদি লাইসেন্স প্রথাটাকে, এবং আমি বলবো যে স্যারের সাথে আমি একমত যে লাইসেন্সটা দরকার আছে কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, কিন্তু সেটার ব্যবহারটা এবং এটার যে একটা কন্ট্রোল মেকানিজম, নজরদারি করার, আমি যদি এভাবে বলি যে আমাদের সব ধরনের কাজে আমরা ভূগর্ভস্থ পানির উপরেই বেশি নির্ভরশীল, কিন্তু এই পানির চাহিদা কত, আমার দেশের মানুষের চাহিদা কত, স্তরে কী পরিমাণ পানি আছে, সুপেয় পানির পরিমাণ কত, এগুলো যদি আমি দেখি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট কীরকম, সেই অনুযায়ী আমার চাহিদা কতটুকু, সেটাকে যদি আমি মাথায় রেখে আজকে করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমি ওই বোতলজাত প্রশ্নটা জেনে বললেন, আসলে আজকে আমরা ঠিক ওনার ওই প্রশ্নের উত্তরে যাচ্ছি না, কিন্তু আরেকটা কথা বলছি যে এখন যে আমাদের যে মিনারেল ওয়াটারের যে সাপ্লাই যে কোম্পানিগুলো আছে,
ওনারা কিন্তু বিভিন্ন ওয়াটার সোর্সের উপর তাদের মোটামুটি নিয়ন্ত্রণ নিয়েই কাজটা করেন। তাহলে ওই ওয়াটার সোর্সগুলোর উপরে অন্যদের অধিকারটা কিভাবে সংরক্ষণ হবে, এবং তারা কি আদৌ ওই ওয়াটার সোর্সগুলোর উপর নিয়ন্ত্রণ নিতে পারেন কিনা শুধু লাইসেন্সের মাধ্যমে, কারণ এতে সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো সেদিক থেকে আসলে আর এটা তো প্রাকৃতিক সম্পদ, এটা এমন না যে প্রাকৃতিক সম্পদ। ওনার নিজের তৈরি করা এবং জিনিস। এভাবে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পানির উৎসের উপরও আসলে কিছুটা মানে শুল্ক বা ফি চলে আসবে তখন। তাহলে সেটাকে আমরা কিভাবে মানে এই আইনের মাধ্যমে সেটা নজরদারি কিভাবে হবে? জি, ধন্যবাদ সেটা ফারহান। আমি মকবুল সাহেবের কাছে আসি। আমি দেখেছি যে প্রস্তাবিত আইনে শহর এবং গ্রামে দুই রকমের একটা মূল্য প্রপোজ করা হয়েছে যে কেনার ব্যাপারে। এটা কিভাবে ডিটারমাইন করা হবে? এটা কিন্তু পানির কোনো মূল্য ধরা হয় না আর কি, পানির সরবরাহের মূল্য আর কি। এবং সেখানে আইনে প্রভিশন থাকবে যদি গ্রামীণ এলাকাতেও যদি পাইপ ওয়াটার সাপ্লাই যায়, সেখানে হয়তো মূল্যের ব্যাপারটা আসতে পারে, যে কস্ট অফ সাপ্লাই আর কি, এবং পানিটা তো আনতে হবে, এটা যেটা ইনভেস্টমেন্ট আছে সেটা রিয়েলাইজ করার জন্য। সেখানে কিন্তু পানি নীতিতে বা আমাদের যে আইনে যেটা থাকবে, সেখানে কিন্তু ইউনিফর্ম রেট থাকবে না সারা দেশের উপরে। সেখানে সামর্থ্য কতটুকু আছে সেই এলাকার, সেই তাদের আর্থসামাজিক অবস্থা কীরকম, সেই কমিউনিটিটা দেখে এবং কী ধরনের ইউজ হচ্ছে আর কি, সেটা দেখে কিন্তু এটা নির্ধারণ করা হবে। এবং শহর এলাকাতেও হয়তো বিভিন্ন জোনে আর কি, বিভিন্ন এলাকায়, ঢাকা শহরে যে হতে পারে সেটা বিভিন্ন এলাকাতে কিন্তু একই রকম লোকজনের আর্থিক সামর্থ্য নাই আর কি। গুলশান বনানী যেরকম আর কি, হয়তো আরও যেগুলি মানে এলাকা ভিত্তিক দামের তারতম্য ঘটবে। গভর্নমেন্ট নীতির মধ্যে এটা আছে আর কি, এবং এটা হবে। এবং আপনারা দামটা নিতে চাচ্ছেন এই জন্য যে সাপ্লাই প্রসিজিওর জন্য? হ্যাঁ, সেটা আর কি, মানে পানির জন্য না? পানির জন্য না, পানিটা জি, আমি ফোনটা নিয়ে এই নিয়ে আরো কথা বলবো আমরা। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। যারা ছোটখাটো পানির ব্যবসা করে, সাপ্লাই করে, জি, এদের পানি তো ভেজাল। বিভিন্ন সময় মোবাইল ফোন দেখা যায় সিলগালা করে যায়, তারপর কিছুদিন পর আবার চালু করে। এটার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়? জি, জি, ধন্যবাদ। কেউ কমেন্ট করবেন? কেউ? আমি আসলে ব্যাপারটা বলি যে পানির কোনো মূল্য নাই, পানি সরবরাহের জন্য। ওই আগে টেলিফোনটা যদি কোনো রেসপন্ড করতে চাই। তো এইটা হলো যে এইটা যেটা উনি যেটা প্রশ্ন করছেন সেটা হলো যে ঢাকা শহরে এবং অন্যান্য জায়গায় প্রাইভেট প্রোভাইডাররা আছেন, তারা পানি ব্যবসা করেন এবং এই ব্যবসাটার জন্য করেন। আসলে গুলশান বনানী যেটা কথা বলছেন, তারা কিন্তু পানি অনেক সস্তায় পায়। গরিবরা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে পানিটাকে কিনতে হয় এই শহর এলাকায়। সুতরাং আগের যে প্রশ্নটা জানালো সেটা হলো যে পানি সেবা প্রদানের জন্য তো একটা খরচ আছে, সেটা বিয়ার করতে হবে। অন্যান্য দেশে সাধারণত কোম্পানিগুলো এটা করে, তারা ফুল মানি রিয়েলাইজ করতে চায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সরকারিভাবে এটাকে করি, সুতরাং বিভিন্ন রেট দিয়ে সরকার এটা করতে পারেন আর কি, পানিটা বা পানির রেট ধরতে পারেন, এবং সেটা গ্রাম ভিত্তিক হতে পারে, শহর ভিত্তিক হতে পারে। কিন্তু একটা সমস্যা দেখা যাবে, নগরকে কিভাবে ভাগ করবেন, নগরের পানির ভাগ করাবে কি করে। কিন্তু একটা পরিসংখ্যানে দেখা গেছে যে গরিবরাই কিন্তু ঢাকা শহরে বেশি দামে পানি কেনে, আমরা যারা পাইপ ওয়াটার পাই তারা কিন্তু সস্তায় পানি পাই। আর এই যে ব্যবসার কথাটা বলছেন, এটা ঠিক আমাদের আওতাধীন আসতেছে না। এটা ওয়াসা বা অন্যরা যারা এটা করেন তারা অন্যভাবে এটাকে হ্যান্ডেল করেন। বিএসটি এটা দেখতে পারে, বিএসটি বা তারা ওনারা দেখে পানির শুদ্ধতা নিয়ে। শুদ্ধতা নিয়ে। জি, জি, ফারহানা এটা সম্পর্কে কিছু বলবেন? জি, আমার একটু বলার আছে যে মূল্য নির্ধারণের যে বিষয়টা, স্যারের সাথে আমি একমত যে গ্রামাঞ্চলের প্রেক্ষাপট একরকম, নগর অঞ্চলের নগর দারিদ্র্যের প্রেক্ষাপট একরকম। আমি নগরের যারা সলভেন্ট তাদের দিকে যাচ্ছি না, কিন্তু যারা দরিদ্র, এবং এটাকে আমরা এই বাস্তবতাটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। বিভিন্ন কারণে আমাদের ইন্টারনাল মাইগ্রেশন বেড়ে যাচ্ছে এবং সবসময় থাকছে, এবং ঢাকা শহরের ভিতরেই অনেক মানুষ প্রতিদিন 55,000-এর মতো মানুষ শুধু যাওয়া আসার মধ্যে থাকেন। এরকম একটা প্রেক্ষাপটে যদি আমি পানির মূল্য সরবরাহ, এখানে নগরের ক্ষেত্রে বলা হচ্ছে যে অপচয় এবং সংস্থাপন মূল্য সহ এটা নির্ধারণ হবে। কিন্তু আমি বারে বারে ফিরে যেতে চাই আমাদের জাতিসংঘের ঘোষণায়। এখানে কিন্তু আছে যে একটি হাউসহোল্ডের জন্য শুল্ক বা ফি কত হবে সেটা সেই হাউসহোল্ডের আয়ের 5%-এর মধ্যে হতে হবে। এটা কিভাবে? আয়ের 5%-এর মধ্যে। তাহলে যখন আমি মূল্য নির্ধারণ করব, এই বিষয়গুলোকে আমি কিভাবে ধরবো, কিভাবে মূল্যায়ন করব, তখন আমি পানির মূল্যটাকে কিভাবে নিয়ে আসবো, সেটা একটু। এটা যেটা বলছেন ফারহানা বলছেন খুবই যুক্তিসঙ্গত, কিন্তু এই আইনটা কিন্তু আইন হচ্ছে, আমার আইনে সব কিছু ডিটেলস থাকবে না। এই আইনের পরবর্তীতে একটা বিধি প্রণয়ন করা হবে এবং বিধিতে এইগুলা ডিটেলস আসবে। পানির একটা
রেট থাকবে, একটা পয়সা দিতে হবে, একটা কর দিতে হবে, তো কিন্তু এটা কত পরিমাণ হবে, কারা কিভাবে দেবে, এটা যখন বিধিটা হবে তখন এটাকে আরো কোন বিস্তারিত অঞ্চলের হবে, জন্য কোন কত? অঞ্চলের জন্য কি হবে, এবং অনুযায়ী নিশ্চয়ই ইউনাইটেড নেশন যেটা বলেছে, জাতিসংঘ যেটা বলছেন, এটাও টেক কেয়ার হবে, কিন্তু এটা বিধির সময় করা হবে। মকবুল সাহেব, আচ্ছা, কিছু আমি বলবেন একটু এটা বলি নিয়ে? সেটা, জি, please। যেটা ওই যে পানির বাণিজ্যিক ব্যবহার কথা আর কি। পানি যখন আমরা অনুমতি দেওয়া হবে তখন এর মধ্যে কিন্তু ব্যবহারটা কি সেটা দেখা হবে আর কি, কী ব্যবহারের জন্য। এখানে কিন্তু পানির যে কী ব্যবহার হবে সেটা কিন্তু এই আইনে বলে দেওয়া হয়েছে। যেসব ব্যাপার প্রথম হলো সেচের জন্যে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে আপনার পৌর পানি সরবরাহ, খাবার পানি, এবং এটার অগ্রাধিকার সবচেয়ে বেশি। এরপরে হবে এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য যেটা পানিটা দরকার আর কি, অর্থাৎ আমাদের ইকোসিস্টেম রক্ষা করার জন্য সেটা। এরপরে শিল্প আসবে, সেচ আসবে। আর কেউ যদি পানি এটা যে বাইরে এক্সপোর্ট করবো সেই জন্য বোতলজাত করবো, তার জন্য হয়তো মানে পারমিশন দেওয়াই হবে না আর কি। কাজে এই পারমিশন যে দেওয়া হবে সেটা শর্ত জেনে দেওয়া হবে, নির্দিষ্ট শর্ত থাকবে এবং একটা টাইম ফ্রেম থাকবে এবং তার একটা তদারকিও থাকবে আর কি, যে সেটা সে পালন করছে কিনা। কাজেই এটা যে কেউ চাইলেই পানির লাইসেন্স পাবে, পানির অনুমোদন পাবে, সে তা পাবে না কিন্তু। কাজেই এখানে জনগণের স্বার্থ সবসময় রক্ষণের চেষ্টা তো গভর্নমেন্ট করবেই, কারণ এটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ। আচ্ছা, এখন যে পরিস্থিতিটা আছে যে যে কেউ পানি নিয়ে যা ইচ্ছা তা করতে পারছে, তার উপর কোনো কন্ট্রোল কিন্তু সরকারের নেই, তো এই আইন হওয়ার পরে কি এগুলো সিস্টেমেটিক? অবভিয়াসলি কিছু যে সিস্টেমেটিক হবে, যেমন ভূগর্ভস্থ পানি, এটাও আর একটা পয়েন্ট আমার এইটা- সবাই তুলছে। এই সবাই তুলছে, এইটাকে নিয়ন্ত্রিত করতে হবে। আমরা কিন্তু সারফেস ওয়াটারে চলে যাচ্ছি, ভূপরিস্থ পানির দিকে চলে যাচ্ছি, কিন্তু এই আইনের একটা বিশেষ লক্ষ্য যে ভূগর্ভস্থ পানির ব্যবহার যাতে নিয়ন্ত্রিত হয়, এবং এইটাতে পরিবেশের কথা উনি বলছেন। এখনো তো বোধহয় এটা বেআইনি। এখন বেআইনি, কিন্তু পরিবেশের উপরে এটা বিরাট হামলা করতেছে। কারণ পানি যখন তুলে, ভূগর্ভস্থ পানির লেয়ার যখন নিচে নেমে যায়। আমি ফোনটা একটু নিই, তারপর আপনি কথা বলেন আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। চ্যানেল আই এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ, বলুন। আমি একটু জানতে চাচ্ছি, এখানে লেখা আছে যে গ্রামীণ টেলিসময় পানি আইন 2010। জি তো আমি একটু জানতে চাচ্ছি, বাংলাদেশের অধিকাংশ এলাকায় দেখা যায় যে পানির মিটার দেখে বিল করা হয় না, কিন্তু জি। আপনাদের এখানে লেখা আছে পানি আইন 2010। জি তো এ ব্যাপারে আপনাদের কি বা বাংলাদেশ সরকারের কি? জি জি, ধন্যবাদ ধন্যবাদ। কোনো কমেন্ট প্লিজ? এই ব্যাপারে হলো যে পানি আইন 2010টা হলো একটা সামগ্রিক আইন। এটার মধ্যে যখন বিধি আসবে তখন তিনি যেটা প্রশ্নটা করছেন তার সেটা উত্তর বিধি- থাকবে। তার উত্তর থাকবে, কিন্তু আইনের ভিতরে এটা থাকবে না, বিধিতে রেগুলেশন থাকবে। আগে যেটা বলছি বলছিলাম যে যে, ডিপ please। ওয়াটার নলকূপ যখন পরীক্ষণ করা যায়, তো যে পানিটা উত্তোলন হয়, এটা গাছের জন্য যে পানির দরকার, রুটজোন থেকে অনেক দিকে পানি যায়, সুতরাং গাছের যে পানির দরকার সেটা ইয়ে হয় না, সাপ্লাই হয় না। তারপরে পুকুর শুকিয়ে যাচ্ছে, সবগুলো শুকিয়ে যাচ্ছে। সুতরাং এই যে, এবং একটার পাশে যদি আরেকটা টিউবওয়েল কাছাকাছি করা হয় তাহলে সবাই কিন্তু সাফার করতেছে এবং কৃষিকাজও ব্যাহত হয়। এই জন্য এই আইনের ইয়েতে হলো এমনভাবে টিউবওয়েলগুলোকে লাইসেন্স দেওয়া হবে যাতে এক টিউবওয়েল আরেকটা টিউবওয়েলের সাথে সাংঘর্ষিক না হয়, এবং এক জায়গা থেকে যেন বেশি পানি উত্তোলন না করা হয়। যেমন ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যদি কেউ করে তো অনেক বেশি পানি উত্তোলন করতে পারেন, সেটা যদি করেন তাহলে সামগ্রিক এলাকায় যেন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তা সারফেস ওয়াটারের জন্য কিন্তু এই আইনে হয়তো তেমন, ভূপরিস্থ আইনে হয়তো এটা কিছু এত কড়াকড়ি হবে না, কিন্তু আমাদের ধারণা যে ভূগর্ভস্থ আইন আহরণের ব্যাপারে আমাদেরকে অন্তত কড়াকড়ি করা এখন এখন যেটা অতিমাত্রায় স্বাধীন, অতিমাত্রায় স্বাধীন, এবং স্বাধীন থাকা উচিত। কে যে কোথায় কতটা টিউবওয়েল এখন আছে, কে যে ব্যক্তি মালিক, বিশেষ করে বহুতল বাড়ি যারা তৈরি বহুতল করছে। বাড়ি কোথায়, ঢাকা শহরের জন্য কোথায় কে করতেছে কারো কিন্তু হিসাব নাই। আপনি হিসাব পাবেন না যে কোন জায়গায় কী করতেছে, যা ইচ্ছা করতেছে। এখন দেখা গেছে যে পাশেই একজন টিউবওয়েল আগে সিঙ্ক করলেন, তিনি একটা লেয়ারে গেলেন, পরবর্তী যে মিনি আসলেন তিনি আরেকটা সিঙ্ক করলেন, পরে আগের যে টিউবওয়েলওয়ালা তিনি কিন্তু পানি পাচ্ছেন না। কিন্তু সব কাজে কি টিউবওয়েল ডিসটেন্সে করতে হবে এটারও একটা এইটার সিস্টেম একটা থাকতে হবে, হিসাব আছে। এবং কোনো একটা জায়গায় মনিটরিং থাকতে হবে যে কোনো একটা ডিপ টিউবওয়েল। monitoring। মৌলভী সাহেব, এটা আচ্ছা, নিয়ে কিছু এখানে বলবেন? আমি যেটা বলতে সেটা এটা একটা বড় crisis হবে বেসিক একটা যে জিনিসটা সেটা আমরা বুঝতে, সেটা হলো যে পানি কিন্তু একটা কমন গুড আর কি, এবং এটা সমস্ত জনগণেরই এটার অধিকার আছে এর মধ্যে। কাজেই আমার জমিতে আমি একটা টিউবওয়েল বসালাম আর কি, ডিপ টিউবওয়েল বসালাম, সেখানে অপরিমেয় পানি আমি উত্তোলন করছি আর কি। সেটা কিন্তু পুকুর বা লেকের একটা সীমা আছে আর কি, কিন্তু যেটা ভূগর্ভস্থ রিজার্ভ সেটা সীমা কিন্তু অনেক আরও বেশি ব্যাপক আর কি। সেই জন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, যেটা স্যার বললেন যে পানি যখন ব্যাপকভাবে উত্তোলন করে সেটা কিন্তু আশেপাশের জায়গাকে এফেক্ট করে আর কি, আশেপাশে যে কমিউনিটি যে থাকে বা অন্য কোনো ইউজ থাকে সেটা এফেক্ট করবে। সেই জন্যে
লাইসেন্সের সময় এসবগুলো দেখা হবে আর কি, যেগুলি কতটুকু মানে কতটুকু এফেক্ট করছে এবং পারমিশন দেওয়া যায় কি না। আর যদি দিতে হয় আর কি, সে যদি বৃহত্তর স্বার্থ থাকে তাহলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের মানে কম্পেনসেশন বা মিটিগেশনের ব্যবস্থা দেখে এইসব শর্ত জুড়ে দেওয়া হবে। জি জি, ধন্যবাদ। আমি ফোনটা নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি আপনার খুলনা থেকে, আমার জি। নাম মুজাফফর আহমেদ। জি বলুন। আমি এখানে একটা প্রকল্পের আওতায় 15,000 অতি দরিদ্র পরিবারের সাথে কাজ করি, জি যেটা ব্রিটিশ গভর্নমেন্টের ইউকে এইডের সাহায্যপ্রাপ্ত। এখানে আপনার এই উত্তর এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে জি যে সমস্ত দরিদ্র পরিবার আছে তাদের জন্য জি। পানি আইনের মধ্যে কি ব্যবস্থা রাখা হয়েছে এটা আমার একটু জানার ইচ্ছা। এবং আমি মনে করি যে এরাই আপনার পানির জন্য খুবই সাফার করতেছে এবং একটা কিছু করা দরকার, কারণ তারা যেভাবে আপনার অতি দূর থেকে পানি আনে এবং বিশেষভাবে মহিলারা এটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, সেই জন্য এই পানি আইনের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমার একটু জি, জানার ধন্যবাদ জন্য ধন্যবাদ বিশেষ। ধন্যবাদ। মকবুল সাহেব কমেন্ট করবেন। না, পানি আইনের মধ্যে বিভিন্ন নির্দেশনা আছে এবং কি মানে বিশেষ করে ওয়াটার সাপ্লাই এটা সরকারই করবে আর কি, এটা কিন্তু নির্দেশনা থাকবে। সেখানে হয়তো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেখানে গ্রামীণ এলাকায় ইউনিয়ন কাউন্সিল হতে পারে, পৌর এলাকায় মিউনিসিপ্যালিটি, তারপরে সিটিতে ওয়াসা। কাজেই এই যেটা পানির সরবরাহ আর কি, সেটা গভর্নমেন্টের নীতি হলো সেখানে ইনভেস্ট করতে হবে, সরকারিভাবে ইনভেস্টমেন্ট হবে যাতে এটা এনশিওর করা যায়। সেটা হয়তো ধীরে ধীরে এটা করতে হবে সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী। কিন্তু সরকারের নীতি হলো যে এটাকে সবার জন্য পানি এনশিওর করা। জি জি, ফারহানা, এই যে খুলনা থেকে যিনি বললেন, এই ইস্যুটা পানি নীতিতে কিভাবে রিফ্লেক্টেড হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা তো আসলে এখনকার সমসাময়িক যে আমরা যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি সেটারই একটা প্রতিফলন ওনার প্রশ্নে এসছে। আসলে আমাদের মানে উদ্বেগের বিষয়টা সেখানেই, যে এখানে আসলে স্যার যেটা প্রথমে বলেছিলেন যে অনেক সময় পানি ওভারফ্লো হয়ে যায়, কোনো কোনো সময় থাকে না। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা আসলে ওনার সাথে আমারও, যে এই প্রোটেকশনটা আসলে আইনে আমি কিভাবে দেব। এক্স্যাক্টলি, আমি সেটা জানতে চাই। আইনে তো এটার উত্তর থাকা উচিত। এটার একটা দিক নির্দেশনা আইনে আসলে আসা দরকার আছে। তো আমার মনে হয় স্যার যদি বিষয়টা আমাদেরকে একটু ভাবে বলেন। আইনে আমি যতটুকু পড়ছি তাদের আইন বলছে যে সবাইকে পানি দিতে হবে, পানি দিতে হবে, এবং ড্রিঙ্কিং বা গৃহস্থলী পানির জন্য পানি ব্যবস্থা করতে হবে। সুতরাং এইটার জন্য ডিটেলিং আবার আমি বলবো যে বিধিতে করা হবে। কিন্তু প্রশ্নকারী যেটা বলছেন এটা মনে হয় তিনি সারফেস ওয়াটার যেখানে যে অঞ্চলে বলছেন সে অঞ্চলে হয়তো ডিপ টিউবওয়েল নাই এবং ডিপ টিউবওয়েল নোনা পানি। সুতরাং ওখানে যেটা হবে যে পানি সরবরাহ করার জন্য ভূপরিস্থ পানির ব্যবস্থা করতে হবে, হয়তো পুকুর বা রেইন ওয়াটার হারভেস্ট এইগুলা করতে হবে। এইগুলো সব পদ্ধতি কিন্তু এইখানের মধ্যে আছে, কিন্তু এইটা আরও ডিটেলিং করা হবে এর মধ্যে বিধির সময়। আরেকটা জিনিস, এখানে কিন্তু আইনের নির্দেশনা আছে যে কোথায় কোথায় পানির সংকট হতে পারে সেসব এলাকা চিহ্নিত করা এবং তার জন্যে কী ধরনের মানে ব্যবস্থা নেওয়া দরকার সে বিভিন্ন সংস্থার প্রতি সেটাও নির্দেশনা থাকবে। এবং আমাদের এই পানি আইনের কিন্তু আমরা সাধারণত এগুলো পানি ব্যবহার, ইন্ডিভিজুয়াল পানি ব্যবহার কথা বলছি, কিন্তু এছাড়া বন্যা ব্যবস্থাপনাও কিন্তু এই পানি আইনের আওতাধীন। কাজেই সামগ্রিকভাবে আর কি, যেখানে যেমন ধরেন আমাদের উপকূলীয় এলাকায় সেখানে কিন্তু একটা সমস্যা, সেটা যেটা মানে লবণাক্ত পানির অনুপ্রবেশ, এটা কিন্তু সবচেয়ে বড়ই। এবং এটা আমাদের কিন্তু এটা পানিতেও পড়তে পানির প্রবাহ না থাকলে কিন্তু আস্তে আস্তে স্যালাইন ওয়াটার আরও বেশি ভিতর দিয়ে আসতে এটা সমস্যা আর কি। কাজেই পানি যাতে স্যালাইনিটি যাতে আরও বেশি ভিতর দিকে না আসতে পারে সেই জন্যে যাতে প্রবাহ মানে বজায় রাখা যায় আর কি, সে চেষ্টা করতে হবে। সেখানে যদি দরকার হয় কোনো প্রজেক্ট অন্য ধরনের ইরিগেশন বা এই ধরনের কিছু মানে সেখানে কিছু বন্ধ রাখতে হয় সেখানে রাখবে, কিন্তু ওখানে পানি ফ্লাশ করতে হবে। জি ধন্যবাদ। আমি ফোনটা নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সরাসরি দেখতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে পানি আইন 2010 এখানে একটা কথা হলো যে সরকারের যে ওয়াসা ছিল না, জি ওই ওয়াসার ভিতরে আপনার যে ওয়াসা কর্মকর্তারা কত কিছুদিন আগে আমরা দেখি মাছের চাষ করা হয়, এটার জন্য সরকার কতটুকু ব্যবস্থা নিচ্ছে? আর যিনি মাছের চাষ করে উনি কেউ পানি পান করে নাকি? জি আরেকটা প্রশ্ন হলো সরকার যে লাইসেন্স দিয়ে বাজারে পানি জাত করেছে, ওই পানি কোম্পানিতে কতগুলো পানি গুণমান আছে এগুলো দেখার জন্য একটু অনুরোধ রইল আপনাদের কাছে। জি ধন্যবাদ ধন্যবাদ। কোনো কমেন্ট কেউ? না, পানি যারা বাজারে কমার্শিয়ালি করে সেটা কোনো লাইসেন্স এখন আছে বলে আমার জানা নেই আর কি। এবং সেটার
সেই ধরনের লাইসেন্সিংয়ের ব্যবস্থা এখানে মানে বলা হচ্ছে। কিন্তু সেই লাইসেন্স তো সবার আগে দরকার ছিল। সেটা দরকার, হ্যাঁ আছে। কাজেই এইটা তো প্রয়োজনটা, যে এই আইনটা কিন্তু হঠাৎ করে মানে আসেনি। এটা কিন্তু গত 20-25 বছর ধরে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে কি করা যায়। তারপর আস্তে আস্তে এই জিনিসটা আইনের প্রয়োজনীয়তা, প্রথমে নীতি হয়েছে আর কি, দেখা গেল না নীতিটা যথেষ্ট না আর কি, কাদের আইনের বাধ্যবাধকতা দরকার আর কি। নীতি যে সব ডিরেক্টিভ দেওয়া আছে, যেসব নির্দেশনা দেওয়া আছে, যাতে সবাই সংশ্লিষ্ট সবাই সেটা মানে আর কি, সেই জন্যে আইন দরকার। কাজেই এই পানি আইন যেটা আর কি, যেটা প্রস্তাব করা হচ্ছে সেটা কিন্তু এই সমস্ত জিনিসগুলিকে অ্যাড্রেস করার জন্যই করা হচ্ছে। জি প্লিজ। যেগুলো প্রশ্ন আসছে সবগুলো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই সম্বন্ধে আসছে, কিন্তু এই পানি নীতিতে, এই পানি আইনে কিন্তু ব্যাপকভাবে আছে, সামগ্রিকভাবে পানির ব্যবস্থাপনা আছে। যেমন নদীর প্রবাহ অব্যাহত রাখতে হবে, এবং নদীর প্রবাহ কীভাবে অব্যাহত রাখতে হবে। নদী এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, নদীর প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, এবং ধরেন এই সমস্ত জিনিসটা হোল গেমুটটা আসতেছে। ড্রিঙ্কিং ওয়াটারটা কিন্তু আরেকটা আইনের মধ্যে এটা পরিচালিত হচ্ছে, যেটা আছে। কিন্তু এই পানি আইনটা হলো যে পানির সামগ্রিক ব্যবহার সুষ্ঠু করার জন্য, বিশেষ করে আমাদের ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ, ইরিগেশন যে প্রজেক্টগুলো আছে, আগে জানলাম যে ভূগর্ভস্থ যে পানি আছে সেটার সুষম ব্যবহারের জন্য কিন্তু এই আইনটা প্রণীত। জি ধন্যবাদ। আমি ফোনটা নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জানতে চেয়েছিলাম যে পানি ব্যবহার আইন বা পানি আইন যেটা আছে, এখানে মানে পানি ব্যবহারের ক্ষেত্রে মানে বিশেষ করে আমরা যেটা দেখেছি যে বোরো ধানের ক্ষেত্রে যে পরিমাণ অপরিকল্পিতভাবে পানি উত্তোলন করা হচ্ছে, যেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপর্যয়। আমি কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করেছি, সেখানে আমি AWD ডিভাইস নামে একটা ডিভাইস ছিল, যেটা গিয়াসউদ্দিন স্যারের সাথে আমি একসময় কথা বলেছিলাম ফোনে, তার একটা প্রতিবেদন দেখে। সেখানে বলা হয়েছিল যে আমি মানে 60-65টা বা আরো অনেক দেশে অনেক জায়গায় এটা একটা রিসার্চ টাইপের করে দেখে গেছে যে যদি এই পানি বোরো ধানের ক্ষেত্রে যদি পানির ওই AWD ডিভাইসটা যদি ইউজ করা যায়, তাহলে দেখা যায় যে সারা দেশে, বাংলাদেশে যত পরিমাণ বোরো ধানের কালটিভেট এরিয়া আছে, সেখানে যদি নিয়ন্ত্রিতভাবে সেচ দেওয়া যায়, তাহলে দেখা যায় যে বছরে প্রায় 800 থেকে 1000 কোটি টাকার ডিজেল সাশ্রয় করা সম্ভব হয়। আমি জানতে চাই যে এক্ষেত্রে পানি ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে বোরো ধানের ক্ষেত্রে সেচের জন্য কি ধরনের পদক্ষেপ আছে বা কি নিতে চায় বা গভর্নমেন্টের বা জি ধন্যবাদ আপনাকে। গেছে প্লিজ। প্রশ্নকারীকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে এই পানির ব্যবহারটা বড় মৌসুমে সুনিয়ন্ত্রিত করার জন্য এই আইনটা, এবং ইনি যেটা বলছেন সেটাই হলো যে আমরা হয়তো বিধিতে বলে দেবো যে পানি কতটুকু উত্তোলন করা হতে হবে। এখন কিন্তু গ্রাউন্ড ওয়াটার থেকে ভূগর্ভস্থ অনেক বেশি পানি তোলা হয়। উনি যেটা ইন্ডিকেট করছেন সেটা হলো আমার যে সেন্টার, সেটাতে আমরা রিসার্চ করছি যে কম পানি ব্যবহার করে কিভাবে ধান ফলানো যায়। আমাদের রিসার্চে হলো 30% এখন যে পানিটা ব্যবহার করা হয়, আমাদের যে পদ্ধতি ড্রাউট অ্যাসেসমেন্ট মডেল, এইটা যদি ব্যবহার করা যায় 30% লেস ওয়াটার ব্যবহার করে ক্রপ প্রোডাকশন কুড বি ডাবল। কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রিত করার জন্য কিন্তু আইন, এবং আবার আমি বলছি এই আইন হওয়ার পরে বিধিতে এগুলো থাকবে যে একটা টিউবওয়েল থেকে ঠিক কতটুকু পানি তোলা হবে, এইটাই নিয়ন্ত্রণ আসবে আর কি। না, আমাদের পানি আইনের আরেকটা উদ্দেশ্য কিন্তু পানির দক্ষ ব্যবহার আর কি। কাজেই উনি যে প্রশ্ন করতে যেটা বললেন আর কি, যাতে ইরিগেশন রবি বোরো ক্রপে যাতে পানির কম ব্যবহার করে সেই ফসল উৎপাদন করা যায়, সেই চেষ্টা তো করতেই হবে আর কি। আর লোক তো বাড়ছে, অলরেডি তো 16 কোটির মতো প্রায় হয়ে গেছে। আমি একটা বলি যে 1881 সালে বাংলাদেশের যে এখন যে ভৌগোলিক আয়তন, এখানে লোক সংখ্যা ছিল মাত্র 2.5 কোটি। পরবর্তী 80 বছরে বেড়ে 1961 সালে এটা 5.5 কোটির মতো হয়, এবং এই গত 50 বছর সেটা কিন্তু 3 গুণ হয়ে গেছে আর কি। কাজেই খাদ্য আমাদের তো এখানে যেটা নিরাপত্তার জন্য আমাদের খাদ্য উৎপাদন করতেই হবে, এবং তার জন্য পানি দরকার। আমরা জানি যে ধানের জন্য বা মানে সিরিয়াল ফুডের জন্য আর কি কী পরিমাণ পানি দরকার। 1 কেজি ধান উৎপাদনের জন্য প্রায় 3000 লিটার পানি দরকার আর কি। কাজেই সেখানে পানি কিছু প্রাকৃতিকভাবেও আসে। হ্যাঁ, না, পানিটা প্রাকৃতিকভাবে আসে, কিন্তু হ্যাঁ প্রাকৃতিকভাবে পানি তো জেনারেট করা যায় না, কিন্তু পানি আমাদের একটা পানির চক্র আছে আর কি, যেটা আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল বলি, তার মাধ্যমে পানিটা পাই আর কি। অর্থাৎ সমুদ্রের পানি বাষ্পীভূত হয় রৌদ্র তাপে, সেই বাষ্পটা বাতাসের একটা ধাক্কায় মানে স্থলভূমিতে চলে আসে, সেখানে বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে আমরা পানিটা পাই আর কি। কাজেই এই পানির যেটা আমরা পাবো সেটা কিন্তু আগামী 100 বছরে এই পানিই পাবো, এবং 100 বছর আগে আমরা এই পরিমাণে পানি পেয়েছি আর কি। কাজেই কিন্তু আমাদের লোকসংখ্যা বেড়ে গেছে, আমাদের ডিমান্ড বেড়ে গেছে, আরবানাইজেশন হচ্ছে, আমার লাইফস্টাইল
চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, তারপরে শিল্পায়ন হচ্ছে আর কি। সিস্টেমের মধ্যে আনার হ্যাঁ, চিন্তা করছেন। কাজেই পানির ইফিশিয়েন্ট দক্ষ ব্যবহার কিন্তু আইনের আরেকটা উদ্দেশ্য। জি ধন্যবাদ। আমি ফারহানের কাছে একটু চাই, আমরা যখন সরকার যখন কোনো নীতিমালা বা আইন করে তখন একটা শব্দ ব্যবহার করে যে জনগণের জন্য ইত্যাদি ইত্যাদি, সেই জনগণের মধ্যে কিন্তু অনেক সময় গরিব মানুষের স্বার্থটা ওভাবে প্রতিফলিত হয় না। তো আপনারা তো পানি নিয়ে অনেক কাজ করেন, তো এই প্রস্তাবিত পানি আইনে গরিব মানুষের স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে এগুলো কি আপনারা পয়েন্ট আউট করতে পেরেছেন? হ্যাঁ, সেটা তো মানে আমার কথার পুরো উপস্থাপনাটাই সেই আঙ্গিকেই ছিল। তো সেখান থেকে আমি যদি এভাবে বলি যে আমার প্রথমে আমি এটা বলেছিলাম যে এখানে মানে একটা প্রাকৃতিক পানি ব্যবহারের যে একটা স্বাভাবিক অধিকার। আমি স্যার আপনার মানে স্যার বিজ্ঞ লোক দুজনই আছেন আমাদের সাথে, ওনারা বারবারই বলছেন বিধিতে কিছু জিনিস প্রতিফলিত হবে। অবশ্যই আমি সেই আশাবাদ রেখেই কথাগুলো বলছি, কিন্তু আইনটা হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার, সেখানে আইনের কিছু ইন্টেনশন থাকে। একটা আইনকে কিভাবে বিধিতে আমি নিয়ে যাব সেজন্য আইনেরই কিছু দিক নির্দেশনা থাকে, আইনের মধ্যে সেটা প্রতিফলিত থাকে, আইনের কিছু ইন্টেনশন থাকে। এবং সেখানে দেখা গেছে যে আমি যদি একটা দুটো জিনিস বলি, যদি ওই ঘুরে ফিরে একটু আমি লাইসেন্সের জায়গায় যাব, এরকম একটা ক্লজ আছে, এটা কত অনুচ্ছেদে আমার ঠিক মনে নেই, সেটা হচ্ছে যদি কেউ সরল বিশ্বাসে কারো অন্যের জমিতে কোনো প্ল্যান্ট স্থাপিত করে সেখান থেকে পানি তুলছেন এবং সেটা যদি সরল বিশ্বাসে হয় তাহলে সেটা তার মালিকানায় চলে যাবে, ব্যক্তি ওই প্রতিষ্ঠানে কোম্পানি মালিকানায় চলে যাবে। তো এখন যারা এক্সিস্টিং ব্যবসা করছেন, আমি একেবারে যদি এভাবে বলি, তাদেরটা কি আমরা তখন সরল বিশ্বাস ধরে নিতে পারি? কখনোই না। ব্যবসায়িক উদ্দেশ্য কখনোই সরল বিশ্বাসে হয় না। এগুলো হচ্ছে আইনের ইন্টেনশন। এখন এদের এই প্রোটেকশনটা যদি আইনের মধ্যে আমি বলে দিই বা ইন্টেনশন যদি থাকে, তাহলে বিধির সময় ওটা একটা প্রোটেকশন হিসেবে, ওখানে একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। এরকম একটা আছে। আরেকটা হলো যে যেমন ধরেন আরেকটা ইন্টেনশন, যেমন যে কোনো মানে বৃহত্তর প্রকল্পের স্বার্থে যদি স্থায়ী সংযোগ বিচ্যুত করা হয়, তাহলে এটা কি আসলে এই প্রভিশনটাই কি আইনে থাকতে পারে কিনা, মানে থাকলে সেটার ইন্টেনশনটা কীরকম হয়। মানে এই বিষয়গুলোকে আমি সবসময় মনে করছি যে যখনই এগুলো যখন আইনে থাকবে বা থাকবে না, তখনই কিন্তু আমি আলটিমেট এফেক্টটা গিয়ে আমার দরিদ্র মানুষের উপরেই পড়বে। জি ধন্যবাদ ফারহানা। আমরা এটা খুব সম্ভব লাস্ট টেলিফোন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইসলাম, বলুন। আমি জানতে চাচ্ছিলাম, এখানে কথা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন সম্পর্কে। জি। ওয়াটার পরিশোধন সম্পর্কে আইনে কি কোনো কিছু লেখা আছে কিনা, এবং আমাদের ঢাকা শহরে যেটা আমরা জানি ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে, ওয়াটার টেবিল নেমে যাচ্ছে, সারফেস ওয়াটার পরিশোধনের ব্যাপারে কিছু লেখা আছে কিনা, কোনো নির্দেশনা আছে কিনা সেটা জানতে জি চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, প্লিজ। আচ্ছা, পানি আইনের অন্যতম উদ্দেশ্য কিন্তু পানি কনজারভেশন এবং এর মানে পলিউশন কন্ট্রোল আর কি। কাজেই এখানে পরিষ্কার নির্দেশনা আছে যে কোনো রকম ওয়েস্ট নদীতে ফেলা যাবে না বা কোনো লেকে ফেলা যাবে না, এবং সেখানে যদি ফেলতে হয় সেখানে সরকার পারমিশন লাগবে এবং সেখানে একটা নির্দিষ্ট মাত্রা, একটা কোয়ালিটিস থাকবে আর কি, সেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন সেটা ঠিক করে দেবে আর কি, সেই অনুযায়ী ফেলতে হবে। কাজে পানি যাতে পলিউশন না হয়, সেটা সারফেস ওয়াটার হোক কিংবা গ্রাউন্ড ওয়াটার হোক, সেটা কিন্তু আইনে অন্যতম উদ্দেশ্য এবং অনেকগুলি নির্দেশনের মধ্যে আছে, অনেকগুলি ধারা আছে। জি ধন্যবাদ জনাব মকবুল সাহেব। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আবার মকবুল সাহেবের কাছে একটা প্রশ্ন নিয়ে যাই, এটাই লাস্ট প্রশ্ন। এই যে প্রস্তাবিত আইন যে পর্যায়ে এটা এখন আছে, চূড়ান্ত হয়নি, তো এটা কনসালটেশনের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে, আগ্রহী ব্যক্তি, সিভিল সোসাইটি, মিডিয়া, আপনাদের পরিকল্পনা কি? আচ্ছা, এখানে কিন্তু মিডিয়াতে এই জিনিস আসছে, অনেকগুলি প্রশ্ন উত্থাপিত হয়েছে, অনেকগুলি মানে সাব এডিটোরিয়াল পাবলিশ হচ্ছে কিংবা লেখালেখি হচ্ছে আর কি। এছাড়াও অনেকে আমাদের, আপনারা নিজের উদ্যোগে কনসালটেশন করেছেন কিনা? আমরা কিছু কিছু কনসালটেশন হয়েছে, সেরকম ফর্মাল, কিন্তু এই যে পানি আইনটা, এটা কিন্তু প্রথম ড্রাফট তৈরি হয় আর কি, প্রায় যখন পানি নীতি তৈরি হয় সেই সময় কিন্তু অনেক কনসালটেশন হয়েছে আর কি। কাজেই এগুলি এখন আমাদের সুযোগ আছে, কারণ প্রথমে এখন এটা খুব ইনিশিয়াল ড্রাফট, এটা এখন ক্যাবিনেটে যাবে, এটা অনুমোদন ক্যাবিনেটে যাওয়ার আগে আমার মনে হয় কনসালটেশনগুলো হওয়া দরকার। আমরা এটা চেষ্টা করছি, এটার মধ্যে একটা জি ধন্যবাদ। গেছে কনসালটেশন আমার মনে হয় কনসালটেশন আরো করতে হবে। অতীতেও অনেক কনসালটেশন হয়েছে, এই কনসালটেশনের ফলে কি নীতিটা হয়েছে, আরো ব্যাপকভাবে করা উচিত, আমি মনে করি এটা করা উচিত। জি ফারহানা। জি, আমি স্যারদের সাথে একইভাবে বলবো যে এখানে প্রায় 13টা মন্ত্রণালয় আছে,
এই কনসালটেশনের আওতায়। সেই 13টা মন্ত্রণালয়ের যদি আমি এভাবে বলি যে সারফেস ওয়াটার ইউজের জন্য পুকুর সংরক্ষণ, যেটা স্যালাইন মানে লবণাক্ততা আছে যে সমস্ত এলাকায়, প্রধান এলাকায়, এই যে কতগুলো, যেমন ভূমির সাথে, পরিবেশের সাথে, তারপরে আভ্যন্তরীণ নৌ চলাচল, এই ধরনের অনেকগুলো মন্ত্রণালয় আছে যেখানে খুব কার্যকরভাবে একটা সমন্বয় দরকার, এবং এই সমন্বয়ের দিক নির্দেশনা আমি মনে করি আইনেও পাবো এবং বিধিতে আরও পরিষ্কারভাবে পাবো। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই জনাব মকবুল হোসেন, জনাব গিয়াসউদ্দিন চৌধুরী, ফারহানা ফেরদৌস, এবং আশা করি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও আমাদের বেশিরভাগ দর্শক এগুলো নিয়ে অতটা চিন্তাভাবনা করেন না, কারণ পানি এবং গ্যাস এগুলো আমরা এত সহজে পেয়ে যাই। এগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো সংরক্ষণ করার উপায় কি, এগুলো ব্যবহার বিধি সম্পর্কে যে কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে, এবং এসব ব্যাপারে আমরা যে এই যে ডিপ টিউবওয়েল নিয়ে আমরা যেরকম যথেচ্ছাচার করছি, এইসব বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই আলোচনার আয়োজন করেছি, এবং সরকার অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে একটা পানি আইন এর খসড়া তৈরি করেছে। যে আমরা লাস্টে যেটা বললাম, যে খসড়া আইন নিয়ে ব্যাপক ভিত্তিক আলাপ আলোচনা হওয়া দরকার। যারা পানি নিয়ে চিন্তাভাবনা করে, পানির সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, যাদের বিশেষজ্ঞতা আছে, এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা পানির ব্যবসার সঙ্গে জড়িত, তারা সকলে মিলে তাদের